হাই, আমি এখানে যে টপিকটা নিয়ে লেকচারটা দিতে চলেছি যেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাদের আগের দিন ক্লাসে আমি ভার্বালি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিলাম। আজকে এখানে আমি পিপিটি প্রেজেন্ট করে আরো ব্রিফলি ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি। জাস্ট ওয়েট, আমি পিপিটিটা প্রেজেন্ট করি। আই হোপ পিপিটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সাবজেক্টটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1। তোমাদের এই সেমিস্টারে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 রয়েছে, নেক্সট সেমিস্টারে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 রয়েছে। জিওটেকনিক্যাল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং? জিও মিনস আর্থ। আর্থ মানে বাংলায় আমরা যেটাকে বলি ভূপৃষ্ঠ, পৃথিবীর উপরিভাগ। And technical is the having special knowledge about any particular topic or any particular subject or any particular field. আমরা সয়েল রিলেটেড কিছু স্পেশাল নলেজ গেইন করব এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা থেকে। Geotechnical engineering deals with the application of civil engineering technology to some aspects of earth. পৃথিবীর উপরিভাগের দ্যাট মিন্স ভূপৃষ্ঠের সাথে সিভিল ইঞ্জিনিয়ারের যে রিলেশন, সেই রিলেশনের উপরে বেস করে যে যে জিনিসগুলো ডিল করতে হয় সেই রিলেটেড ব্যাপারগুলোই এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বলা আছে। তো সেগুলো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের জানা উচিত। এই জিওটেকনিক্যাল এই টার্মটা ফার্স্ট ইউজ হয়েছিল কমিশন অফ সুইডিশ স্টেট রেলওয়েজ বলে একটা কোম্পানি ছিল, যেটা 1914-এ ফার্স্ট এই জিওটেকনিক্যাল টার্মটা ইউজ করেছিল। কিসের রেসপেক্টে তারা ইউজ করেছিল? তারা ইউজ করেছিল দ্য কম্বিনেশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড জিওলজি। জিওলজি মিনস হচ্ছে পৃথিবীতে যত ধরনের রক মেটেরিয়াল রয়েছে, মিনারেল আছে, সেই রিলেটেড যে টপিক নিয়ে যে সাবজেক্ট আলোচনা হয় সেটাই হচ্ছে জিওলজি। এই জিওলজি আর সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই দুটো জিনিসকে কম্বাইন করে ওই কোম্পানি ফার্স্ট এই জিওটেকনিক্যাল টার্মটা ইউজ করেছিল। এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়। তোমাদের সিলেবাসে দুটো ভাগে ভাগ করা আছে, যেটা তোমরা ফার্স্টেই দেখলে, যেটা তোমাদের সিলেবাসে আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, আর নেক্সট সেমিস্টারে আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2। তো এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1টা হচ্ছে মেনলি সয়েল মেকানিক্স, আর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2টা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। তো এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং মিলিয়ে একটা টোটাল সাবজেক্ট। So soil mechanics mainly deals with soil microstructure and its property, and foundation engineering related to design of foundation and pressure distribution deals with engineering properties of soil. That means সয়েলের কি স্ট্রাকচার হবে বা সয়েলের কি প্রপার্টি থাকবে সেগুলো আমরা সয়েল মেকানিক্স চ্যাপ্টার থেকে সাবজেক্ট থেকে জানতে পারবো। আর তার উপরে বেস করে সেই পার্টিকুলার সয়েল কতটা লোড ক্যারি করতে পারবে, কিভাবে প্রেসার ডিস্ট্রিবিউট করবে, এই পুরো ব্যাপারটা আমরা জানতে পারবো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং থেকে। দ্যাট মিনস জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ব্রাঞ্চ অফ civil engineering concerned with the engineering behavior
অফ আর্থ মেটেরিয়াল। টোটালটা মিলিয়ে মানে সয়েলের প্রপার্টি কেমন, আর তার রেসপেক্টে তার উপরে কতটা প্রেশার বা কতটা লোড পড়লে সে কিভাবে রিয়াক্ট করবে, সেই পুরো ব্যাপারটা নিয়ে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে জানতে পারবো। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি কি জিনিসের উপর ডিল করে সেটা আমরা দেখে নিই। কারণ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা যে পড়ছি, আমরা কেন পড়বো, এটা আমাদের কি কাজে লাগবে সেটা আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ ফার্স্ট ডিজাইন অফ ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন ডিজাইন যখন করব তখনও কিন্তু আমার এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তার কারণটা কি, আমরা যখন কোনো কনস্ট্রাকশন করব সেই কনস্ট্রাকশনটার হাওয়ায় ভাসবে না, সেটা কিন্তু সয়েলের সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট থাকবে। সেটা ব্রিজ হোক, টানেল হোক, রেলওয়ে হোক, ফাউন্ডেশন হোক, বিল্ডিং হোক, যে কোনো কিছু। আমরা যখনই সিভিল ইঞ্জিনিয়াররা কোনো স্ট্রাকচার তৈরি করব, সেটার এক লোড কিন্তু সয়েলে ট্রান্সফার হবে। এবার আমরা যখন কোনো বিল্ডিং কনস্ট্রাক্ট করব, তার মেন পার্ট কোনটা থাকবে, ফাউন্ডেশন। এবার ফাউন্ডেশন সয়েলের উপরে কতটা লোড দিচ্ছে, সয়েল কতটা লোড ক্যারি করতে পারবে, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, বা সয়েল কিভাবে রিয়াক্ট করবে সেই লোডটা পড়লে বা সেই প্রেশারটা পড়লে, সেটা আমাদের জানা দরকার। তো ফাউন্ডেশন ডিজাইন করার আগে আমাদের কিন্তু সয়েলের প্রপার্টি বা সয়েলের যে ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার এগুলো সম্পর্কে জানতে হবে। দেন হচ্ছে স্টেবিলিটি অফ স্লোপস অ্যান্ড কাটস। দেখো, এই যে তোমরা পিপিটিতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাতে দেখো এটা কিন্তু কোনো ম্যান মেড নেচার নয়, ঠিক আছে? এটা ন্যাচারালি মেড হওয়া একটা নেচার। এখানে দেখো সয়েলটা যে যে স্লোপে রয়েছে এরা কিন্তু স্টেবল রয়েছে, এরা কোনোভাবে কিন্তু পড়ে যাবে না বা স্লিপ কেটে যাবে না। বা আমরা অনেক সময় মাটি কেটে দিই, মানে ম্যানমেড আমরা যখন কোনো স্লোপ তৈরি করি, দেখবে কিছু মাটি আছে যে আমরা যে স্লোপে মাটিটাকে কাট করতে চাই সেই স্লোপেই থেকে যায়, আবার কিছু মাটি আছে যে ধস নেমে যায়, আমরা বাংলা যেটাকে বলি ধস নেমে যাচ্ছে। কোন টাইপের সয়েলের স্টেবিলিটি থাকবে, মানে যে কোনো স্লোপ বা আমরা যে অ্যাঙ্গেলেই কাট করি না কেন সে কতটা অ্যাঙ্গেল রেজিস্ট করতে পারবে, সেগুলো সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো। দেন হচ্ছে ডিজাইন অফ আর্ট স্ট্রাকচার। দেখবে আমরা মাটি দিয়ে অনেক স্ট্রাকচার তৈরি করি। এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো একটা ফিগার, ঠিক আছে? এই ফিগারটা যতদূর সম্ভব ইজিপ্টের, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। এটা দেখো পুরোটাই কিন্তু আর্ট দিয়ে তৈরি। এবার আমি যদি সয়েলের প্রপার্টিজ না জানি, তাহলে আমি এরকম বড় একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করতে পারতাম না। আর বহু প্রাচীন এরকম স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু পুরোপুরি সয়েল দিয়েই তৈরি। দেন আর একটা স্ট্রাকচার দেখাই, যেটা হচ্ছে ড্যাম। এটা হচ্ছে দ্য লার্জেস্ট আর্দেন ড্যাম ইন ইন্ডিয়া। এই ড্যামটার নাম হচ্ছে বানাসুরা সাগর ড্যাম, ঠিক আছে? এই ড্যামটার দিকে দেখো, এই ড্যামটা কিন্তু কোনো কংক্রিট ড্যাম নয়, পুরোপুরি এই ড্যামটা কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি। এবার এই সয়েল এর প্রপার্টি আমাদেরকে জানতে হবে, এই সয়েল কতটা ওয়াটার প্রেশার নিতে পারবে, তার রেসপেক্টে সে কতটা রিয়াকশন দেবে, সেই সবকিছু আমাদেরকে আগে ক্যালকুলেট করে দেখে নিতে হবে, ডিজাইন করে দেখে নিতে হবে। তাহলে যে কোনো আর্ট স্ট্রাকচার, দ্যাট মিনস মাটি দিয়ে কোনো স্ট্রাকচার ডাইরেক্ট বানানোর আগে সেই সয়েল বা সেই আর্টের সমস্ত প্রপার্টি আমাদের জানা দরকার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেন ডিজাইন অফ রোডস অ্যান্ড এয়ারফিল্ড। এবার আমরা যখন কোনো রোড ডিজাইন করি,
রোডটা কিসের উপরে থাকে? সয়েলের উপরেই থাকে। তো আমাদের রোডের ওপর যতটা প্রেসার পড়বে সেই প্রেসারটা আলটিমেটলি কার কাছে যাবে? সয়েলের কাছে যাবে, সয়েলের উপরেই যাবে। তাহলে সেই সয়েলটাকে আমাদেরকে ঠিকভাবে প্রিপেয়ার করতে হবে, দেন তার উপরে আমরা রোড কনস্ট্রাক্ট করতে পারবো। আমরা যে রোডের সারফেসটা দেখি সেটাই কিন্তু আলটিমেট কনস্ট্রাকশন নয়। আমরা রোডের জাস্ট ওপর পোর্শনটা দেখতে পাই, টপ সারফেসটা দেখতে পাই। রোডের নিচে কিন্তু আরো অনেক কিছু, অনেক লেয়ার কনস্ট্রাক্ট করা হয়। ঠিক আছে, সেই লেয়ার গুলো কনস্ট্রাক্ট করার জন্য ফার্স্ট আমাদের যে জিনিসটা নিয়ে টেস্ট করতে হবে সেটা হচ্ছে সয়েল। দেন হচ্ছে এয়ারফিল্ড। এয়ারফিল্ড কিসের সাথে রিলেটেড? এয়ারক্রাফটের সাথে রিলেটেড। সেখানেও কিন্তু একটা হিউজ লোড আসার ব্যাপার থাকে। ঠিক আছে, আমরা যখন এয়ারপোর্ট তৈরি করি তখন সেটা কিসের ওপর রেজিস্ট করা থাকে? মাটির ওপরেই তো রেজিস্ট করা থাকে। তাহলে সেই ডিজাইন করার সময় কিন্তু আমাদের ফার্স্ট যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, যে জিনিসটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ইচ এন্ড এভরিথিং ইনফরমেশন এন্ড ডেটা কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে সয়েল। ওকে, তাহলে এই দেখো, প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে গেলে আমাদের ফার্স্ট কার প্রপার্টি জানতে হবে? সয়েলের প্রপার্টি জানতে হবে। সয়েলের প্রপার্টি জেনে, সয়েলের স্ট্রাকচার জেনে দেন আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা যে ইনপুট দিচ্ছি তার আহ, তার রেসপেক্টে সয়েল আমাদেরকে যে আউটপুট দেবে, যে বিহেভিয়ারটা আমরা সয়েলের কাছ থেকে রিটার্ন পাবো, সেটা কি হিসাবে রিটার্ন পাবো বা কিসের রেসপেক্টে সে রিটার্ন দেবে, আমাদের এই সব কিছু জানার জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালো করে পড়া উচিত, জানা উচিত আর বোঝা উচিত। তারপরে আসি, আমি ফার্স্টেই বললাম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা মেইনলি দুটো ভাগে ভাগ করা আছে। one is soil mechanics and another is foundation engineering. তো আমরা আগে জেনে নিই soil mechanics টা কি। Soil mechanics is defined as the branch of engineering science which enables an engineer to know theoretical or experimentally the behavior of soil under the action of loads, gravitational force, water, temperature, etc. আমরা কতটা লোড দিচ্ছি, সেটা স্ট্যাটিক লোড নাকি ডাইনামিক লোড, সেটা আমরা যখন লোড দেব তার রেসপেক্টে আমরা মেজার করব। বা গ্রাভিটেশনাল যে ফোর্স গুলো রিঅ্যাক্ট করবে বা ওয়াটার বা টেম্পারেচারের যে রিয়াকশন থাকবে, সেই সব কিছুর বেসিসে সয়েল কি আউটপুট দেবে, কি বিহেভিয়ার পাওয়া যাবে সয়েলের কাছ থেকে, এই সব কিছু নিয়ে কিন্তু সয়েল মেকানিক্স। Okay, so it is the branch of science that deals with study of physical properties of soil and behavior of soil masses subjected to various types of forces. সয়েল মেকানিক্স আমরা যখন পড়ছি তখন আমরা আর একটা জিনিস জেনে নিই, সয়েল মেকানিক্স মিন কি, কিসের প্রপার্টির উপরে ডিপেন্ড করে আছে? সয়েলের প্রপার্টির উপর ডিপেন্ড করে আছে, তাই তো? তো আমাদেরকে ফার্স্ট কি জানতে হবে, হোয়াট ইজ সয়েল? সয়েল ইজ মেড আপ of broken down rock materials with varying degree of fineness and changed in varying degrees from place to place and in different depth from the parent rock by the action of different agencies of nature. অনেক রকম ভাবে কিন্তু এই সয়েলটা ফর্ম করতে পারে। আর সয়েলটা মেইনলি ফর্ম করে কোথা থেকে? রক থেকে। ঠিক আছে, এবার রক থেকে অনেক রিয়াকশনের ওপরে ডিপেন্ড করে কিছু মেকানিক্যাল ওয়েদারিং রিয়াকশন থাকে বা কেমিক্যাল কম্পোজিশন কনজিস্টের ওপরে ডিপেন্ড করেও রক থেকে সয়েলটা ফর্ম হয়। তো
তো সেটা আমরা অরিজিন অফ সয়েলে জানতে পারবো। তো অরিজিন অফ সয়েলটা কি? অরিজিন অফ সয়েল হচ্ছে সয়েল কি করে তৈরি হচ্ছে। From the engineering point of view, soil is defined as a natural aggregate of water crust with mineral materials with or without organic reaction. সেটা অর্গানিক্যালিও হতে পারে বা ইনঅর্গানিক ওয়েতেও কিন্তু রক থেকে সয়েল ফর্ম করতে পারে। ইনঅর্গানিক ওয়েতে রক থেকে সয়েল ফর্ম করতে পারে কিভাবে? ফ্রিকশনের জন্য হতে পারে, উইন্ড ইরোশনের জন্য হতে পারে, অনেক কারণ থাকতে পারে। কোনো গাছের দানা ধরো কোনো রকের ওপর পড়লো, সেখান থেকে যদি রুট বেরোয় তাহলে কিন্তু রকে একটা ক্র্যাক চলে আসতে পারে। দেন টেম্পারেচার ডিফারেন্সের জন্য রকে ক্র্যাক আসতে পারে। তো এইরকম অনেক ওয়েতেই কিন্তু রক থেকে সয়েল তৈরি হয়। রক আর প্যারেন্ট মেটেরিয়ালস অফ সয়েল। রক কোথা থেকে, সয়েল কি থেকে তৈরি হয়? সয়েল কিন্তু পুরোপুরি রক থেকে তৈরি হয়। এটা কিন্তু একটা ন্যাচারাল প্রোডাকশন, ম্যানুয়ালি কিন্তু সয়েল তৈরি করা হয়নি, তৈরি হয় না, ন্যাচারালি এটা ফর্ম করে। দেন বলে দিলাম ফর্মেশন অফ সয়েল, সয়েল কি কি ভাবে ফর্ম করতে পারে। আসি ফার্দার অফ সয়েল মেকানিক্স। এই আমরা যে এত সয়েল মেকানিক্স নিয়ে পড়াশোনা করছি, এই সয়েল মেকানিক্সটা কার হাত ধরে এসেছিল? সেটা হচ্ছে কার্ল টারজাগির হাত ধরে এসেছিল। এটা একটা খুব অবাক করা ইনফরমেশন যে কার্ল টারজাগি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ওকে, তো তিনি অ্যাকচুয়ালি effective stress principle and its influence on settlement analysis, strength, then permeability and erosion of soils, এই রিলেটেড ব্যাপার নিয়ে তিনি স্টাডি করেছিলেন। বাট টারজাগি also pioneered a great range of methods and producers for investigation, analysis, testing, instrumentation, and practice that define much of the field we currently known as geotechnical engineering. তিনি এমন কিছু ডেটা দিয়েছিলেন বা কিছু ইনফরমেশন সার্কুলেট করেছিলেন, যেটা অ্যানালাইসিস করে হোক বা টেস্ট করে হোক বা ইনভেস্টিগেশন করে হোক, তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে, কিন্তু তিনি এই ইনভেস্টিগেশন বা টেস্ট বা নিজের এক্সপিরিয়েন্স থেকে, অ্যানালাইসিস থেকে বা ফার্দার প্র্যাকটিস থেকে তিনি যে যে ইনফরমেশন কালেক্ট করে দিয়ে গিয়েছিলেন আমাদেরকে, তার কিন্তু ম্যাক্সিমামটাই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেস। মানে তিনি আমাদেরকে যে যে ইনফরমেশন বা যে যে ডেফিনেশন, যে যে এক্সপেরিমেন্টাল ডেটা আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো ছাড়া আমরা এখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এত স্মুথলি কনসেপ্ট কালেক্ট করতে পারতাম না। According to Carl Sturgis, soil mechanics is the application for laws of hydraulics and mechanics to engineering problem dealing with sediments and other unconsolidated accumulations of solid particles produced by mechanical and chemical disintegration of rocks. রক কিভাবে আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে সয়েল তৈরি হয়েছে, তার মধ্যে কি কি হাইড্রোলিক্স আর কি কি মেকানিক্যাল প্রপার্টিজ গেইন করেছে, সেই সব কিছু মিলিয়ে যে কনসেপ্ট টারজাগি আমাদেরকে দিয়ে গেছেন, সেটাই আমরা এখন সয়েল মেকানিক্স হিসাবে পড়ি। দেন
Why we study soil mechanics? সিভিল ইঞ্জিনিয়াররা সয়েল মেকানিক্স পড়ে কি করবে? Civil engineer must study the properties of soil such as its origin, gain size, distribution, ability to drain water, that means consolidation, then compressibility, and shear strength of soil, and load bearing capacity. এই সমস্ত ব্যাপারে জানার জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ারকে কিন্তু সয়েল মেকানিক্স পড়তেই হবে। দ্যাট মিন্স তাকে জানতে হবে সয়েলের কি কি প্রপার্টিজ আছে, সয়েলটা কি সাইজের, সয়েল কিভাবে তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়ে এসেছে, এর সোর্স অফ ফরমেশনটা কি, দেন এ কতটা ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে, কতটা ওয়াটার সে ড্রেনেজ করতে পারবে, একে লোড দিলে এ কতটা কম্প্রেসড হবে, এ কতটা শিয়ার স্ট্রেংথ জেনারেট করতে পারবে, এই লোড বেয়ারিং ক্যাপাসিটি কত, ইচ এন্ড এভরিথিং একজন সিভিল ইঞ্জিনিয়ারের জানা উচিত। আদারওয়াইজ আমরা কোনো কিছুই কনস্ট্রাক্ট করতে পারবো না। আমরা কনস্ট্রাক্ট হয়তো করে দিতে পারবো, কিন্তু সেটা দেখা যাবে কনস্ট্রাক্ট করার পর ভেঙে পড়ে গেল, তাহলে আলটিমেটলি তো আমরা সেই কনস্ট্রাকশনটা সাকসেসফুলি করতে পারলাম না। তাই একজন সিভিল ইঞ্জিনিয়ারকে সয়েল মেকানিক্স খুব ভালোভাবে জানতে হবে। various reason to study the properties of soil. আমরা সয়েলের বিভিন্ন প্রপার্টি তো জানবো, সেটা কেন জানবো সেটা জেনে নিই। ফার্স্ট জানবো ফাউন্ডেশন টু সাপোর্ট স্ট্রাকচারস অ্যান্ড এমবাঙ্কমেন্ট। দেখো ভার্চুয়ালি এভরি স্ট্রাকচার ইজ সাপোর্টেড বাই সয়েল অর রক। যে কোনো কিছু স্ট্রাকচার সেটা কিন্তু সয়েলের ওপরেই থাকবে। দোজ দ্যাট আর নট আইদার ফ্লাই অর ফ্লট অর ফল ওভার, দ্যাট মিনস যে উড়ে বেড়াচ্ছে বা ভেসে আছে জলের মধ্যে, এরকম কোনো কিন্তু ব্যাপার থাকবে না। এবার তোমরা বলতেই পারো যে ম্যাডাম জাহাজ বা নৌকা তো জলে ভেসে থাকে, কিন্তু সেটা দেখো ডাইরেক্ট কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সেখানে একটু ফ্লুইড মেকানিক্স থাকে, মেকানিক্যাল কিছু টেকনোলজি থাকে, কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা যে যে জিনিস কনস্ট্রাক্ট করে সমস্ত কিন্তু সয়েলের সাথে অ্যাটাচ থাকে। সয়েলকে টাচ না করে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা কোনো কিছু কনস্ট্রাক্ট করতে পারবো না। আমরা যতই হাই রাইজ বিল্ডিং করি না কেন আমাদের পা কিন্তু মাটিতেই রাখতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে জানতে হবে, তো ফার্স্ট যেটা জানতে হবে সেটা ফাউন্ডেশন টু সাপোর্ট স্ট্রাকচারস অ্যান্ড এমবাঙ্কমেন্ট। মানে আমরা যে কোনো স্ট্রাকচারে যখন ফাউন্ডেশন তৈরি করব বা যে কোনো স্ট্রাকচারকে যখন সাপোর্ট দিতে যাব, এমবাঙ্কমেন্ট মিন্স হচ্ছে কোনো কিছুকে আটকে রাখার জন্য আমরা যখন কোনো কিছু তৈরি করি বা ফিল আপ করা, এমবাঙ্কমেন্ট মিন্স অনেকটা ফিলিংও বলে, যে আমরা সয়েল দিয়ে কোনো কিছুকে ফিলিং করছি বা সয়েল দিয়ে কোনো কিছু সাপোর্ট দিচ্ছি। এই রিলেটেড কোনো কিছু জানতে গেলে আমরা কি টাইপের সয়েল ইউজ করব, সেই সয়েল আদেও আমরা যে পারপাসে সেই সয়েলটাকে কাজে লাগাতে চাইছি সেই পারপাসে সে কাজ করবে কিনা, করতে পারবে কিনা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। দেন হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল। অ্যাজ আ কনস্ট্রাকশন মেটেরিয়ালও কিন্তু আমাদের ডিটেলস জানতে হবে। কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসাবে কেন ডিটেলস জানতে হবে, এই যে বললাম আগেকার দিনে প্রচুর মাটির কনস্ট্রাকশন হতো, এখনো কিন্তু অনেক জায়গায় আর্দেন ড্যাম প্রোভাইড করা হয়। আর্দেন ড্যাম হচ্ছে মাটির বাঁধ। মানুষ কিন্তু প্রথম বাঁধ দিয়েছিল বন্যা আটকানোর জন্য মাটি দিয়ে। এখনো অনেক জায়গায় কিন্তু এই আর্দেন ড্যাম আমরা দেখতে পাই। বা মাটি দিয়ে ধরো আমরা ঘর যখন বানাই দেখবেন মেঝে করি, অনেক সময় হয়তো ফ্লোরটা আমরা কাস্টিং করলাম না, আমরা জাস্ট মাটি দিয়েই ফিল আপ করে রাখলাম। তো সেখানেও আমাদেরকে সয়েলের প্রপার্টিজ জানতে হবে, যে সয়েল কতটা ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। সয়েল যদি খুব বেশি ওয়াটার অ্যাবজর্ব করে নেয় তাহলে আমাদের ঘরের নিচে মেঝেতে আমরা যে
মাটি ইউজ করেছি, সেটা বর্ষাকালে কি হবে, বাইরের জল সোক করে সেটা পুরো কাদা কাদা হয়ে যেতে পারে। তো তখন কি আমরা ঘরের মধ্যে ফ্রিলি ঘোরাফেরা করতে পারবো? পারবো না। তো তার জন্য আমাদেরকে সেই সয়েলের প্রপার্টিস কিন্তু আগে থেকে জেনে নিতে হবে। দেন আছে স্লোপস অ্যান্ড ল্যান্ডস্লাইড। দেখো আমি ফার্স্টেই বলেছিলাম যে ন্যাচারালি সয়েল অনেক সময় নিজেদের মতন করে স্লোপ তৈরি করে থেকে যায়। আবার অনেক সময় আমরা দেখি আমরা কোনো মাটি কাট করতে গেলে বা কোথাও মাটি ফিল করতে গেলে আমরা নিজেদের মতন করে স্লোপ প্রোভাইড করে দিতে পারি, বা অনেক সময় নিজেদের মতন করে কোনোভাবে স্লোপ প্রোভাইড করতে পারি না। ওটা দেখি যে ধস নেমে যাচ্ছে, দিস ইজ কল্ড ল্যান্ডস্লাইড। তো সয়েলের প্রপার্টিজ এর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে সয়েলের ইন্টারনাল যে বন্ডিং, সেটার উপরে বেস করে কিন্তু সয়েলের এই ন্যাচারাল স্লোপ ডিপেন্ড করছে। আর সয়েল যখনই ন্যাচারালি মানে ন্যাচারাল স্লোপে যখন সে থাকতে পারছে না, তখনই কিন্তু ল্যান্ডস্লাইডের মতন ঘটনাটা ঘটে। দেন আর্থ রিটেনিং স্ট্রাকচার। রিটেন মিনস হচ্ছে কোনো কিছুকে আটকে রাখা। যেমন ধরো আমরা কোনো কালভার্ট প্রোভাইড করলাম, কালভার্ট যদি কনস্ট্রাক্ট করি, দেখবে যে ড্রেন বা ক্যানেলকে আমরা কভার করতে চাইছি, সেটা দেখবে দু সাইডে কিন্তু ওয়াল তৈরি করা থাকে, যেটা ক্যানেল বা ড্রেনের দু সাইডের যে মাটিটা রয়েছে সেটা যাতে আটকে রাখে, মানে সেই মাটি যাতে ল্যান্ডস্লাইড না হয়ে ক্যানেল বা ড্রেনের মধ্যে না চলে আসে। বা অনেক সময় হয় দেখবে, তোমরা হয়তো দেখেওছো, কোনো বিল্ডিং করার জন্য ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হচ্ছে, কিন্তু বারবার মাটির ধস নেমে চলে আসছে। এবার আমাদের পার্টিকুলার যে জায়গাটায় নিয়ে আমরা ফুটিংটা প্রোভাইড করতে চাইছি, সেখানে বারবার মাটি নেমে চলে আসে। তখন লেবাররা কি করে, দেখবে টিন দিয়ে বা বাঁশ দিয়ে এরকম কিছু দিয়ে পাশের মাটিগুলোকে দেখবে আটকে দেয়, যাতে ওই কিছু ঘন্টার জন্য ওই মাটিগুলো যাতে আটকে থাকে। দেন ফুটিং কনস্ট্রাক্ট করে 2-3 দিন পরে আমরা এমনিতেই মাটি আবার দিয়ে ফিল আপ করে দিতে পারবো। তো তখন যদি ধস নামে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কনস্ট্রাক্ট হওয়ার আগে বা কনস্ট্রাক্ট করার সময় যদি বারবার মাটির ধস নেমে চলে আসে, তাহলে তো আমরা ভালোভাবে কাজটা করতে পারবো না। তার জন্য আমরা দেখবে সয়েলটাকে আটকে রাখি। বা দেখবে অনেক সময় পুকুর পাড় বাঁধিয়ে দেয়া হয়। পুকুর পাড় কিভাবে বাঁধানো হয়, এবার অনেক সময় দেখবে বস্তায় করে মাটি ভরে সেই বস্তাগুলোকে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেয়া হয়। বা অনেক সময় দেখবে পুরো কংক্রিটিং করে দেয়া হয়, যাতে ওই পাশের যে ফ্রি সয়েল রয়েছে সেই ফ্রি সয়েল গুলো যাতে ল্যান্ডস্লাইড বা অন্য কোনো কারণে ক্যানেল বা ড্রেন বা পন্ডের মধ্যে যাতে না চলে আসে। ঠিক আছে। এই আর্থ রিটেনিং স্ট্রাকচারের মধ্যে তোমরা ড্যামের ছবি হয়তো দেখে থাকবে, কারণ তোমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং বলে আরেকটা সাবজেক্ট আছে। অনেকটা ওই ড্যামের স্ট্রাকচারের মতন দেখতে হয়। আর্থ রিটেনিং স্ট্রাকচার মিনস হচ্ছে আর্থকে আটকে রাখার জন্য, মানে মাটিকে আটকে রাখার জন্য আমরা যে যে স্ট্রাকচার তৈরি করি সেগুলোই হচ্ছে আর্থ রিটেনিং স্ট্রাকচার। এবার আর্থকে আটকে রাখার জন্য আমরা স্ট্রাকচার তৈরি করব, তো তার জন্য তো আমাকে জানতে হবে সেই আর্থকে আটকে রাখার জন্য আমাদেরকে ঠিক কি কি করণীয়। ধরো একটা ক্রিমিনালকে ধরতে হবে, এবার সেই ক্রিমিনালের অ্যাক্টিভিটি কিরকম, সেই ক্রিমিনালের ক্যারেক্টারিস্টিক কিরকম, বা ক্রিমিনালকে কে ভালো হ্যান্ডেল করতে পারবে, মানে ওই লেভেলের ক্রিমিনালকে কোন অফিসার হ্যান্ডেল করতে পারবে ভালোভাবে, তার উপরে বেস করেই তো আমরা অফিসার চুজ করি। তার উপরেই আমরা দায়িত্ব দিই যে তুমি এই ক্রিমিনালটাকে ধরে আনো। ঠিক সেই রকমই দেখো, আর্টের যে যে প্রপার্টি, যে যে ক্যারেক্টারিস্টিক্স, আর্ট কিভাবে রিয়াক্ট করবে, আর্ট কি লেভেলে ধস
নামাতে চায়, এই সমস্ত কিছু আমরা যদি সয়েলটাকে না জানি, আমরা যদি আর্থটাকে না জানি, তাহলে তাকে কি রেজিস্ট করতে পারবো? তাকে কোনোভাবে রেজিস্ট করতে পারবো না। তো আর্থ রিটেনিং স্ট্রাকচার কনস্ট্রাক্ট করার আগেও কিন্তু আমাদের সয়েলের প্রপার্টিজ সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। দেন হচ্ছে স্পেশাল প্রবলেম। স্পেশাল প্রবলেম কি? এই এত কিছু কনস্ট্রাকশনের পরেও কিছু স্পেশাল প্রবলেম চলে আসে, এগুলো হঠাৎ করে আসে। ফার্স্ট হচ্ছে এফেক্টস অফ রিভার ওয়াটার অন সয়েল মাস। পাশে যদি কোনো রিভার থাকে, তাহলে সেই রিভার ব্যাংকের যে সয়েল বা রিভার ব্যাংকের কাছাকাছি যে সয়েল গুলো থাকবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে? তারা রেইনি সিজনে এক রকমের ক্যারেক্টার শো করাবে, সামার সিজনে তাদের কাছ থেকে আমরা আরেক রকম ক্যারেক্টার পাবো। দেন সেকেন্ড ইজ এফেক্টস অফ ক্রস অ্যাকশন অন সয়েল মাস। বরফও কিন্তু সয়েলের ওপরে অনেক এফেক্ট ফেলতে পারে। যেমন ধরো সয়েলের কোনো লেয়ারের মধ্যে, মানে দুটো লেয়ারের মধ্যে কোনো কারণে বরফ জমে গেল, কোনো কারণে হতেই পারে। আমরা সেই অবস্থায় কনস্ট্রাক্ট করে দিলাম, আমরা প্রপারলি কোনো টেস্ট করলাম না, কোনো এক্সপেরিমেন্ট করলাম না, কোনো সার্ভেও করলাম না ঠিকঠাক ভাবে, আমি একটা কিছু কনস্ট্রাক্ট করে দিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এবার ওটা ছিল উইন্টার সিজন, সো যে ফোর্স যেটা ছিল বা আইস যেটা ছিল সেটা সেই ফর্মেই ছিল। এবার যখনই সামার সিজন আসলো, তখন কি হবে? যে আইস যেটা ছিল সেটা গলে যাবে, গলে ওয়াটার হয়ে সেটা ফ্লো করে যাবে। তাহলে যেখানে ওই ফোর্সটা ছিল বা যেখানে আইসটা ছিল, সেখানে একটা ভয়েড তৈরি হবে। সার্টেন একটা ভয়েড যদি তৈরি হয়, তো দেখো মাটির ওপরে কিন্তু আমি লোড চাপিয়ে দিয়েছি অলরেডি উইন্টার সিজন। এবার যখনই ওই জলটা ড্রেন হয়ে যাওয়ার পর ওখানে একটা গ্যাপিং চলে আসবে বা ওখানে একটা ভয়েড তৈরি হয়ে যাবে, তখন কি হবে? ওপরের যে সয়েলের লেয়ারটা রয়েছে সেটা সেটেল ডাউন করে যাবে, বসে যাবে। এবার সয়েলের ওই ওপরের লেয়ার যখনই বসে যাবে, সেই ওপরের লেয়ারের ওপরেই তো আমি কোনো একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম, তাহলে কি হবে? সেই স্ট্রাকচারটাও বসে গেল। এবার তুমি ভাবো, আমি 14 তলা বাড়ি করেছিলাম, হঠাৎ করে দেখা গেল সেটা 13.5 তলা হয়ে গেল, তাহলে কি হবে? কি প্রবলেম হবে? তাহলে কি সেই স্ট্রাকচারটা আর প্রপার থাকলো নাকি সেফ থাকলো? তাহলে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা আনসাকসেসফুল থেকে গেলাম। তো এই সব কিছু মিলিয়ে আমরা সয়েল মেকানিক্স, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এই সব কিছু পড়বো। আর এই দুটো জিনিসকে আমরা যে সাবজেক্টের নাম দিই বা যে নামে চিনি, সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা ছিল তোমাদের জাস্ট একটা ওভারঅল ইন্ট্রোডাকশন। তারপর অ্যাজ পার সিলেবাস যা যা টপিক আছে সেটা ব্রিফলি ডিসকাস করা হবে। আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয়, তাহলে নেক্সট যেদিন ক্লাস নেওয়া হবে সেদিন আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে।